18ই ডিসেম্বর গভীর রাতে কারওয়ান বাজার থেকে যে ধোঁয়া উঠেছিল তার শুরুটা আগুন দিয়ে হয়নি। শুরুটা হয়েছিল শোক দিয়ে। তরুণ নেতা ওসমান হাদির মর্মান্তিক মৃত্যু অনেক মানুষকে নাড়িয়ে দেয়, বিশেষ করে তরুণদের, যারা আগে থেকেই মনে করে তাদের কথা কেউ শোনে না, তারা এদেশে নিরাপদ নয়। এই মৃত্যুর পর ক্ষোভ, বিভ্রান্তি আর কাউকে দায়ী করার এক ধরনের তাড়না তৈরি হয়, এক ধরনের তাগিদ তৈরি হয়। সমাজের সামনে বড় প্রশ্ন এখন এই আইন পথেই এই ন্যায় বিচার চাওয়া হবে, নাকি রাগের রাজনীতিতে প্রতীক ভাঙা ও পোড়ানো শুরু হবে। 18 তারিখ রাতের ঘটনাগুলো বলে দিচ্ছে বাংলাদেশ এখন খুবই ঝুঁকিপূর্ণ এক মোড়ে দাঁড়িয়ে আছে। এরপরও সব উদ্বেগ উৎকণ্ঠা কাটুক, এ প্রত্যাশায় শুরু করছি আজকের আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যা। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি এবং আজকে আলোচনার বিষয় রেখেছি সব উদ্বেগ উৎকণ্ঠা কাটুক, এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে আমাদের অতিথি শরীফুজ্জামান শরীফ, সাবেক ছাত্রনেতা ও রাজনীতি বিশ্লেষক। তিনি এরই মধ্যে আমার সাথে যুক্ত হয়েছেন। আপনাকে স্বাগত জানাই শরীফুজ্জামান শরীফ। এবং যেমনটা বলছিলাম, সব উদ্বেগ উৎকণ্ঠা কাটুক। আশা করছি প্রত্যাশা তো আসলে কোনো শেষ নাই, কিন্তু এই প্রত্যাশা আসলে কতটুকু পূরণ হতে পারে বলে আপনার মনে হচ্ছে, এবং আমরা আসলেই কতটুকু উদ্বিগ্নতা ছাপিয়ে আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবো বলে মনে হচ্ছে আপনার কাছে? শরীফুজ্জামান শরীফ, আপনাকে ধন্যবাদ। দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ। সরাসরি প্রশ্ন দিয়ে শুরু করি। আমরা একটা বাসযোগ্য বাংলাদেশ চাই, এবং বাসযোগ্য বাংলাদেশ চাই বলেই আমরা একটা পরিবর্তন এনেছিলাম রাজনীতিতে। এই পরিবর্তনটা প্রথম না, আমাদের এখানে স্বাধীনতার পর অনেকগুলো পরিবর্তন হয়েছে, কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসার ক্ষেত্রে আমাদের যতগুলো পরিবর্তনের বড় কতগুলো ধাপ, তার একটা ছিল 90 সাল, এবং তখন থেকে আমরা মূলত কাউন্টটা শুরু করি। তো এর মধ্যে একাধিক সরকার এসেছে, নির্বাচন হয়েছে, কিন্তু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটে যে সরকারগুলো ক্ষমতা এসেছে তারাও মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি। অনেক ঘটনা, অঘটনা, দুর্ঘটনা, এগুলো পেছনে ফেলে 24 যে জুলাইয়ের গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে মানুষ এক অসাধ্য সাধন করেছে, এবং তার পেছনে মানুষের একটা মহৎ আকাঙ্ক্ষা ছিল, একটা সরকারের পরিবর্তনের পর আর একটা নতুন পথে আমরা যাত্রা শুরু করব। এবং এই যাত্রাটা কেবলমাত্র আমরা শুরু করেছিলাম তা না, সারা পৃথিবীতে অসংখ্য জায়গায়, আপনি আরব বসন্ত বলেন, বিভিন্ন জায়গায় যে জনগণের যে গণবিক্ষোভ, সেই বিক্ষোভগুলো পৃথিবীর বিভিন্ন জায়গায় দীর্ঘদিনের ক্ষমতায় যারা ছিলেন তাদেরকে ক্ষমতাচ্যুত করেছে। আমাদের এই সাবকন্টিনেন্টেও দুটো ঘটনা ঘটেছে, একটা হচ্ছে শ্রীলঙ্কায়, একটা নেপালে, এবং দুটো ঘটনাই খুব স্বল্প সময়ের মধ্যে যারা রাস্তায় নেমেছিল, মানুষকে স্বপ্ন দেখিয়েছে, এবং তারা নতুন করে একটা যাত্রা শুরু করেছে, অনেক দূরে এগিয়েছে। কিন্তু গাড়িটা এসে থেমে গেছে বাংলাদেশে, গাড়িটা চলছেই না, বারবার ধাক্কা দিতে হচ্ছে, তারপরে একটু চলছে, আবার থেমে যাচ্ছে। সরকারের কতগুলো ইতিবাচক উদ্যোগ ছিল, বিশেষ করে রাজনীতিতে একটা সংস্কার ভেতর থেকে সুবাতাস নিয়ে আসা, রাজনৈতিক দলের সংস্কৃতিতে পরিবর্তন করা, আমাদের এখানে যে রাজনীতিতে নেতৃত্বের যে বন্ধাত্ব, এটি অবসান ঘটানো, ক্ষমতার যে কক্ষিগত করে রাখা, সেই জায়গাটাকে ভেঙে দেওয়া, এই ধরনের অনেকগুলো পজিটিভ উদ্যোগটা ছিল। পার্লামেন্টটাকে 70 অনুচ্ছেদের মাধ্যমে সংসদ সদস্যরা যে নেতা নেত্রীর নামে পুঁথি গাইতেন, সেই জায়গাটাও ভেঙে দেওয়া, তারা যেটা বলবেন ইয়েস বলার যে প্রবণতা, সেখান থেকেও বের করে নিয়ে আসার জন্য 70 অনুচ্ছেদের সংশোধন করা হয়েছিল। কিন্তু তার আনুষ্ঠানিক যাত্রার আগে একটা দেশ এবং দেশের বাইরের থেকে অনবরতভাবে বাংলাদেশ যাতে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরতে না পারে, তার জন্য নানা ধরনের চেষ্টা করা হচ্ছে। হত্যাকাণ্ড থেকে শুরু করে পরবর্তীকালে রাজনীতিতে যেভাবে হস্তক্ষেপ এবং রাজনীতির যে ট্রেন্ডটা, সেটাকে অন্যদিকে নিয়ে যাওয়া, সেটাকে দিকভ্রান্ত করা, সেইগুলো আমরা দেখতে পাচ্ছি। আমাদের সর্বশেষ যে রাজনীতিতে উথাল পাথাল অবস্থা তৈরি করেছে ওসমান হাদির মৃত্যু। ওসমান হাদি 24 গণ অভ্যুত্থানের পোস্টার বয় ছিলেন না, কিন্তু গণ অভ্যুত্থানের পরে যারা পোস্টার বয় ছিলেন, যারা হিরো ছিলেন, তাদের অনেকেই একেবারে বিতর্কে হাবুডুবু খেয়েছেন, তারা তাদের নৈতিক জায়গাটা হারিয়েছেন। কিন্তু ওসমান হাদির মধ্যে অনেকগুলো
পছন্দ না করার বিষয়ও যেমন ছিল, আবার তার বাইরে পছন্দ করার মতন অনেক বিষয় ছিল, এবং সেগুলোর ভেতর থেকে তিনি মানুষের কাছে একটা গ্রহণযোগ্যতা তিনি তৈরি করেছিলেন। রাইট, আমি সেটাই বলছি। কিন্তু হাদির গুলিবিদ্ধ হওয়া, তারপরে রাজনীতির গতিটা আমরা এদিক যেতে দেখছি, সেদিক যেতে দেখছি, এবং সর্বশেষ ওসমান হাদির লাশকে কেন্দ্র করে, তাকে পুঁজি করে যে ধরনের অপরাজনীতি এখানে শুরু হয়েছে, আপনি খেয়াল করে দেখবেন হাদি গুলিবিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে একটা পক্ষ সেটাকে বিএনপিকে এই সুযোগে ঘায়েল করার জন্য মির্জা আব্বাস থেকে শুরু করে একের পর এক নেতাকে টার্গেট করে, যে টার্গেটটা তারা অনেক দিন ধরে করছিল, সেটিকে নতুন করে পালে হাওয়া দেওয়ার চেষ্টা করা হয়েছে। তারপরে জানা গেল খুনির আসল পরিচয়, সে একসময় আওয়ামী লীগের রাজনীতি করত। বিস্ময়কর ব্যাপার হচ্ছে আওয়ামী লীগের হাজার হাজার কর্মীরা জেলে থাকার পরেও এই ধরনের একটা বড় নেতা তিনি পরপর দুটো মামলায় কিভাবে জামিন পেয়ে গেলেন, অস্ত্র মামলায় জামিন পেয়ে গেলেন, এই প্রশ্নের উত্তরটা কেউ দিচ্ছে না। এবং খুব মজার ব্যাপার হচ্ছে সেখানে বলা হলো যে দুজন বড় বড় আইনজীবী সেখানে আদালতে দাঁড়িয়েছিলেন। আমরা কিন্তু সবাই জানি জামিন বিচার এই কাজগুলো আইনজীবীরা করেন না, এই কাজটা করেন জজ করেন, বিচারকরা করেন। তাহলে একটা আইনে যেখানে বলা আছে অস্ত্র মামলায় জামিন দেওয়া যাবে কি যাবে না, কিভাবে তিনি জামিন পেয়ে গেলেন? আমরা আইনজীবীর পরিচয় খোঁজার চেষ্টা করছি, কারণ তারা দুজনই সম্ভবত বিএনপি করেন, এবং এই সুযোগে চেষ্টা করছেন কেন? সোশ্যাল মিডিয়াতে তো তাদের ছবি ভাসছে। আমি সেটাই বলছি আর কি, কেন নিয়ে আসছি, এই কারণে নিয়ে আসছি যে এই দুইজন যেহেতু বিএনপির রাজনীতি করে, এবং এই একটা সুযোগ এসেছে হাদির মৃত্যুকে কেন্দ্র করে মানুষের মনের যে আবেগ, অনুভূতি, ক্ষোভ, বিক্ষোভ, এই সুযোগে যদি বিএনপিকে কোণঠাসা করা যায়। অথচ আমরা এটা স্পষ্ট করে জানি যে বুয়েটে আবরার ফাহাদ হত্যাকাণ্ডের সাথে দণ্ডপ্রাপ্ত, মৃত্যুদণ্ডপ্রাপ্ত যারা, তাদের পক্ষে কিন্তু আরেকটা রাজনৈতিক দলের একজন নেতা, সেলিব্রিটি, আইনজীবী, তিনি দাঁড়িয়েছেন। রানা প্লাজায় যে হত্যাকাণ্ড, আওয়ামী লীগের নেতা, তার পক্ষে ওই আইনজীবী দাঁড়িয়েছেন। কিন্তু বিএনপির যে নেতাকর্মীরা আছে এই বিষয়টিকে তারা সেভাবে পাবলিকের সামনে নিতে পারেনি, কিন্তু তারা নিয়েছেন। এবং এই যে অপরাজনীতিটা শুরু হলো এবং সেটি ক্রমশই কন্টিনিউ করছে। এখন পর্যন্ত একটু আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা প্রেস ব্রিফিং ছিল, সেখানে তারা বলছেন যে হাদির খুনি যে ভারতে পালিয়ে গেছে এই সম্পর্কে কোনো স্পষ্ট তথ্য আমাদের কাছে নেই। অথচ হাদির খুনিদেররা ভারতে পালিয়ে গেছে এই কথা বলে আপনি দেখছেন একের পর এক প্রতিষ্ঠান, বিশেষ করে গণমাধ্যম, যে গণমাধ্যমে বাংলাদেশের তাদের অনেক সমালোচনার জায়গা আছে, কিন্তু এই গণমাধ্যমগুলো এই যে 24-এর গণ অভ্যুত্থানের পক্ষে দাঁড়িয়েছিল, সরকারের পক্ষ থেকে যখন বলা হয়েছে যে এই গণ অভ্যুত্থান ঠেকানোর জন্য কোনো মারণাস্ত্র ব্যবহার করা হয়নি, তখন এই ডেইলি স্টার, প্রথম আলো তথ্য উপাত্ত দিয়ে দেখিয়ে দিয়েছে যে প্রাণঘাতী অস্ত্রের এখানে ব্যবহার হয়েছিল। যখন ডামি নির্বাচন করে আওয়ামী লীগময় হয়েছিল পার্লামেন্ট, তখন কিন্তু এই প্রথম আলো, এই ডেইলি স্টার, তারা বারবার সেটিকে তুলে ধরেছে। এবং আমি যদি একটু বলতে চাই শরীফুজ্জামান শরীফ, কারণ আমি ফ্যাসিস্ট আমলে যেমন কাজ করেছি, তেমন এখন যখন স্বাভাবিক একটা বাতাস বওয়া শুরু হয়েছে তখন কাজ করেছি। আমি সেই সময় দেখেছি সেই ফ্যাসিস্ট আমলেও অনেক গণমাধ্যম কিন্তু সত্য কথা বলার চেষ্টা করেছে এবং সত্যটা তুলে ধরার চেষ্টা করেছে। তারা জানে যে তারা নির্যাতিত হতে পারে, তার সেই ভয় উপেক্ষা করেও তারা চেষ্টা করেছে। তাইলে এই সময় এসে গণমাধ্যমের ওপর কেন হামলা বা গণমাধ্যমকে কেন আক্রান্ত করার এই চিন্তাটা কেন আসছে? আচ্ছা, প্রথমত আমি দুটো বিষয় আমি এখানে দেখি। একটা হচ্ছে এই যে প্রতিষ্ঠান দুটো, প্রথম আলো এবং ডেইলি স্টার, আপনি দেখেছেন যে একেবারে পুড়ে ছাই করে ফেলা হয়েছে। ঠিক তার একদিন পরে সেই দুটো পত্রিকাই আবার পাঠকের হাতে চলে গেছে। এটি খুব সহজ কথা না। একটা মুদির দোকানও যদি পুড়ে যায় সেটিকে নতুনভাবে চালু করতে একটা দীর্ঘ সময় লাগে। কিন্তু প্রথম আলো এবং ডেইলি স্টার পত্রিকা দুটি একদিকে যেমনিভাবে পাঠকের কাছে গিয়েছে, তার রাজনীতি নিয়ে আমি সবসময় এদের সমালোচনা করি, অনেক সময় করি। প্রথম আলো এবং ডেইলি স্টার সমস্ত মিডিয়া তথ্য নিয়ে যায়, আর এদের নিজস্ব একটা রাজনীতি আছে, সেই রাজনীতি তারা বলে কয়ে করে, সেটি তারা দর্শকের কাছে, পাঠকের কাছে নিয়ে যায়। তো যারা প্রথম আলোর এই যে বিস্তৃতি পছন্দ করে না, প্রথম আলো আমাদের যে ইন্টেলেকচুয়াল যে সাইডটা আছে, এই যে জগৎটা আছে, এই জগৎটাতে প্রথম আলোর যে এক ধরনের
প্রভাব বিস্তার করে আছে। এই জায়গাটা অনেকের ধারণা যে এটাকে ভেঙে দিতে হবে। তো ভেঙে দিতে হবে হাদির যে কথা, যে প্রথম আলোর সামনে গরু জবাই করলে প্রথম আলোর কিছু হবে না, পারলে 10টা প্রথম আলো বানান। কিন্তু যারা এই ঘটনাটি ঘটিয়েছে বিদেশ থেকে ইউটিউবের মাধ্য দিয়ে এবং দেশের ভেতর থেকে গত 1.5 দশক দীর্ঘ সময় বাংলাদেশ থেকে পালিয়েছিলেন, বিদেশে ছিলেন, এইখানে বহু মানুষ শেখ হাসিনার শাসনে রক্তাক্ত হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে। আর কেউ কেউ একটা মামলায় হাজিরা দিতে গিয়ে মাথায় দুটো ঢিল পড়েছে, 3টি মামলা হয়েছে, 15 দিন জেল খেটে দেশ থেকে চলে গেছেন, আরামায় এসেছিলেন। কিন্তু এই যে মতিউর রহমানের কথা বলেন, আমি মতিউর রহমানের অনেক ক্রিটিক করি, কিন্তু এটি তো সত্য যে চট্টগ্রামে মহিউদ্দিন চৌধুরীর মিলাদ অনুষ্ঠানে মারা যাওয়ার পর পদদলিত হয়ে 11 জন মানুষ মারা গিয়েছিল, তার জন্য একটা মামলা হয়নি। কিন্তু প্রথম আলোর একটা অনুষ্ঠানে একজন কিশোর বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যাওয়ার কারণে প্রথম আলোর মতিউর রহমান থেকে সবাইকে শেখ হাসিনার সময়ে আসামি হতে হয়েছে। পার্লামেন্টে দাঁড়িয়ে শেখ হাসিনা কথা বলেছেন প্রথম আলোর বিরুদ্ধে। কেউ কেউ বলার চেষ্টা করেন তখন প্রথম আলোতে আগুন জ্বলেনি, এখন জ্বেলেছে কেন। আমি বলতে চাই যে প্রথম আলোতে এই যে ভূমিকাটা, সেই ভূমিকাটা ম্লান করার চেষ্টা হচ্ছে কেন? ওই যে চেষ্টা হচ্ছে যে তাদের নিজস্ব যে দোকান, সেই দোকান এবং প্রথম আলোর যে সক্ষমতার জায়গা, সেই সক্ষমতাটাকে ঈর্ষান্বিত হয়ে যে বিষয়টা আপনি এখনো পরিষ্কার না। এবং আমি আপনাদের মিডিয়া যেহেতু আমি জিজ্ঞেস করি যে আপনারা কখনো কি জিজ্ঞেস করেন যারা প্রথম আলো ভাঙতে আসছে, আগুন জ্বালাতে আসছে, তাদের কাউকে কি জিজ্ঞেস করা হয়েছে যে প্রথম আলোর কোন নিউজটা এখানে দিল্লির পারপাসটা সার্ভ করছে বলতো? ডেইলি স্টারের কোন নিউজটা দিল্লির পারপাসটা সার্ভ করছে এটা বলতো? অথবা তোমরা যে অভিযোগটা করছো সেই অভিযোগের পক্ষে একটা নিউজের কথা বলো। আমি নিশ্চিত হয়ে বলতে পারি 99% বিক্ষোভকারী এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। আপনার কি মনে হয়েছে শরীফুজ্জামান শরীফ যারা সেদিন রাতে প্রথম আলোতে কিংবা ডেইলি স্টারে আগুন দিতে গিয়েছে, তারা কেউই আসলে এই ধরনের প্রশ্নের সম্মুখীন বা এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার মতো সক্ষমতা রাখে? তাদেরকে দেখে মনে হয়েছে ওই জায়গাটাই আসি। তার অর্থ হলো নুরুল কবিরকে লাঞ্ছিত করার মতো, মানে নুরুল কবিরকে চিনতে হলেও তো একটা পরিচিতি দরকার হয়, বা আপনি নুরুল কবিরকে চিনবেন এরকমও তো একটা আপনার যোগ্যতা লাগে। আপনার কি মনে হয়েছে সে মানুষগুলোকে দেখে যে আসলে যারা আগুন দিচ্ছে তারা একেবারে? আমি আপনার সাথে দ্বিমত পোষণ করব এই কারণে, আমি যে ভিডিওগুলো দেখেছি সেখানে একজন বলছে তুমি আওয়ামী লীগের দালাল। নুরুল কবিরের দোষটা কি জানেন? নুরুল কবির অনবরতভাবে বাংলাদেশে 71-এর যে ঘাতক তাদের বিরুদ্ধে কথা বলে। এই সময়কালে যারা ভয় পায়, সাহস করে কথা বলতে পারে না, তার ব্যতিক্রম হচ্ছে নুরুল কবির। নুরুল কবির 2 দিন আগেও আমি দেখেছি, সে এই যে আজকে 71-কে 24-এর প্যারালাল দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে, 24 দিয়ে 71 ঢেকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, নুরুল কবির তার বিরুদ্ধে কথা বলেন। এবং ডেইলি স্টারে যেদিন পুড়িয়ে দেওয়া হয়েছে তার আগের দিন বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে ডেইলি স্টার সিরিজ রিপোর্ট করছিল। ডেইলি স্টার প্রথম আলোর প্রতি ক্ষোভ রাগের কারণ অনেকগুলো, এবং সেই ঘটনাটা আমি এখন যেটা বলবো, সরকারের এখানে একটা দায়িত্ব ছিল। এর সাথে এক ঢিলে আরো কতগুলো পাখি মারার ইচ্ছা থাকতে পারে। আপনি দেখছেন সোশ্যাল মিডিয়াতে দেশের বাইরের থেকে ডক্টর ইউনূস সহ তার সরকার সম্পর্কে অশ্লীল অশ্রাব্য ভাষায় যারা গালাগালি করছে, তারাই বলছে যে প্রথম আলোর যেন একটা ইটও থাকে না। অর্থাৎ তাদের কিন্তু শুধু প্রথম আলো না, নানা কারণে এখন ডক্টর ইউনূসকেও তারা পছন্দ করছেন না, এই সরকারকেও তারা পছন্দ করছেন না। এই সরকারকে কি তারা আগে থেকে পছন্দ করতো? নতুন করে তো অপছন্দ করার কিছু নাই। একটু আগে দেখলাম ইউর রাষ্ট্রদূত এসেছেন প্রথম আলো কার্যালয় দেখার জন্য। অর্থাৎ এই যে আন্তর্জাতিক পরিসরে প্রথম আলো এবং ডেইলি স্টারের উপরে আক্রমণ করার কারণে তার যে একটা অনিবার্য চাপ, এই চাপটা ডক্টর ইউনূসের কাঁধে তুলে দাও। ডক্টর ইউনূসকে দেশের বাইরে বিভিন্ন জায়গায় প্রশ্নের মুখোমুখি করো। এই সরকারকে বিভিন্ন জায়গায় বিব্রতকর অবস্থায় ফেলো। আন্তর্জাতিক মহলে শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড এবং তার পরবর্তী যে ঘটনাগুলো ঘটছে এবং আসন্ন নির্বাচন 2026-এর বহুকাঙ্ক্ষিত নির্বাচন, এই বিষয়গুলোকে প্রশ্নবিদ্ধ করা, একসাথে করে এই বিষয়গুলোকে বিশ্লেষণ করার জন্য অবশ্যই শরীফুজ্জামান শরীফ। আমি একটা বিরতি নিয়ে ফিরে আসি, একটা বিরতি নিচ্ছি। আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যায় সঙ্গে থাকুন, ফির চেক করি। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যা। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। সব
উদ্বেগ উৎকণ্ঠা কাটুক, এই প্রত্যাশায় আজকের আলোচনার বিষয়বস্তু এটাই রেখেছি। আলোচনা করছিলাম শরীফুজ্জামান শরীফের সাথে, এবং সেই সাথে একটু জানিয়ে রাখতে চাই আমাদের আরেকজন আলোচক আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, সাবেক সংসদ সদস্য বিএনপির, তিনিও আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। এরই মধ্যে তিনিও কথা বলবেন নিশ্চয়ই, কিন্তু বিরতিতে যাবার আগে আমি শরীফুজ্জামান শরীফ আপনার কাছে কিছু বিষয় নিয়েছিলাম, যে এই ওসমান হাদির মৃত্যু এবং তারপর পরবর্তী সময়ে দেশে যে একটা অরাজক পরিস্থিতি তৈরি করে রাখার একটা অভিপ্রায় একটা অপচেষ্টা চলছে সব সময়, এই যে অস্থিরতাটা তৈরি করে রাখা হচ্ছে, এতে লাভ কার, ক্ষতি কার, আপনার কাছে কি মনে হয় শরীফুজ্জামান? ধন্যবাদ। আমি এর আগের অংশটা বললাম কিন্তু যে এক ঢিলে অনেকগুলো পাখি মারার একটা চেষ্টা। একদিকে হচ্ছে প্রথম আলো ডেইলি স্টার প্রতি যে রাগ, ক্ষোভ, সেটা প্রকাশ করা হলো, প্রতিশোধ সেটি নেওয়া হলো। সেকেন্ড, এটা হতে পারে যে এর ভেতর থেকে সরকারকে, ডক্টর ইউনূসের সরকারকে একটা চাপের মধ্যে ফেলে দেওয়া। ওই যেটা বললাম যে আজকে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত সেখানে এসেছেন, সারা পৃথিবীর মিডিয়াগুলোতে গুরুত্ব পাচ্ছে, নিশ্চয়ই এই প্রশ্নগুলো ডক্টর ইউনূসকে করবে। তাহলে ডক্টর ইউনূসের সরকার কি পুরোটাই এই ঘটনাটাকে জানেন না? আমার আবার সেটি মনে হয় না। আমার মনে হয় সরকারের ভিতরে একাধিক সরকার আছে, এবং একটা সরকার আমি ফ্রন্টে দেখছি, আর একটা সরকার তার পেছনে আছে। এই সরকারের সাথে এই গোষ্ঠীগুলোর সংযোগও আছে, যারা ওসমান হাদির মৃত্যুতে শোকাতুর হয়ে কাউরান বাজারে গিয়ে মূলা চুরি করছে, যারা ওসমান হাদির জন্য শোকাতুর হয়ে কম্পিউটার বাসায় নিয়ে যাচ্ছে। এই যে চক্রটার সঙ্গে আর ওই যে মব ক্রিয়েট করে এই যে ঘটনাগুলো ঘটাচ্ছে, তাদের একটা সংযোগ আছে। আবার সরকার, আপনি খেয়াল করে দেখবেন যে ঘোষণা দিয়ে কিন্তু আক্রমণ করা হচ্ছে। আগের দিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সেক্রেটারি, সে ভিডিও বেরিয়েছে, বলছে ছায়ানট ওলট পালট করে দিতে হবে, প্রথম আলো অফিস ওলট পালট করে দিতে হবে, ডেইলি স্টার ভেঙে দিতে হবে। রাজশাহী থেকে রাকসুর ভিপি বলছে। ঠিক এই ঘটনাগুলো জানার পরেও সরকার যখন প্রতিরোধটা করে না, তখন সন্দেহ হয় যে এরা ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দিতে চায় কিনা। আমি শেষ করে দিব, আমি 1 মিনিটে শেষ করে দিব। এর পেছনে উদ্দেশ্যটা কি? আরেকটা উদ্দেশ্য হচ্ছে, এতদিন যারা বিএনপির পাখার নিচে উত্তাপ নিয়েছে, বিএনপির কাছ থেকে ধার করে প্রতীক নিয়ে নির্বাচন এমপি হতে চেয়েছে, এখন তাদের শখ জেগেছে আমরা ক্ষমতায় যাব এবং নির্বাচন বাধাগ্রস্ত করা। তারেক রহমান দেশে আসার ক্ষেত্রে যতটুকু সম্ভব প্রতিবন্ধকতা তৈরি করা যায়, তার একটা সমন্বিত প্ল্যান হচ্ছে এটা। মির্জা আব্বাস এই বিষয়টির একটি ইঙ্গিত কিন্তু গতকাল দিয়েছেন। আমি ঠিক এই মুহূর্তে আব্দুল ওয়াদুদ ভূঁইয়া আপনার কাছেই চলে যেতে চাই। এতদিন বিএনপির ছায়াতলে যারা ছিল, তারা হঠাৎ করেই ক্ষমতার মসনদে বসতে চায়, এমনটা অভিপ্রায় অনেকেই বলছে, এবং জনাব তারেক রহমান সাহেব যখনই দেশে ফেরার কথা বলেছেন, তারপর থেকে এই ধরনের ঘটনাগুলো ঘটছে। এই ধরনের ইঙ্গিতও কিন্তু মির্জা আব্বাস গতকাল দিয়েছেন। উৎকণ্ঠা কাটুক, আসলে কি উৎকণ্ঠা কাটবে কিনা আপনার কাছে জানতে চাই। দুষ্ট লোকেরা যত ঝামেলাই করুক না কেন, উৎকণ্ঠা কাটবে আমরা আশা করি। আপনারা ভাই ঠিকই বলেছে, এবং মির্জা আব্বাস সাহেব যদি ইঙ্গিত দিয়ে থাকে সেটাও সঠিক। তারেক রহমান 25 তারিখ আসবে, এটাকে মাথায় রেখে তার আশাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য তারা অনেক কিছু করছে, যা যা ঘটছে। পাশাপাশি মূল টার্গেট হলো ইলেকশনটাকে পণ্ড করা, ভণ্ডুল করা, ইলেকশন পসপন করে দেওয়ার জন্য তারা এই অপকৌশল করছে। যেমন হাদির মৃত্যুতে দেশবাসী শোকাহত, আমরা শোকাহত, এবং আমরা বিচার প্রার্থী। কিন্তু হাদির মৃত্যুকে যারা ক্যাশ করছে, আমরা দেখলাম তারা কেউ হাদির পক্ষের লোক না, হাদি তাদের সাথে ছিল না, হাদি তাদের বিপক্ষেই কথা বলেছে। গত 10 বছরে, গত 1.5 বছরে যে অনিয়মগুলো হয়েছে, হাদি সেই সকল কথার প্রতিবাদ করেছে। অথবা আজকে দেখা গেল হাদির মৃত্যুর পরে হাদিকে তাদের লোক দাবি করছে, ওই সকল দুষ্ট লোকরা যাদের বিরুদ্ধে হাদি কথা বলেছে, যাদের ঘুষ নেওয়া, যাদের দুর্নীতি করা, যাদের অনিয়ম করা, যে সকল এই জুলাই আন্দোলনের পরবর্তী সময়ে ক্রাইম করেছে, অপরাধ করেছে, তারাই কিন্তু মূলত আজকে হাদির পক্ষে অবস্থান নিয়ে দেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করার জন্য তারা পায়তারা চালাচ্ছে। আপনি খেয়াল করলে দেখবেন যে এটা তো আলোচনা হয়ে গেছে, আমার সহ আলোচক ইতিমধ্যে হয়তো বলেছেন, ছায়ানট কি করেছে, উদিসি কি করেছে,
উদিসি ছায়ানটকে হামলা করার অর্থ হলো এদেশের সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়া, এদেশের কৃষ্টি কালচার ধ্বংস করে দেওয়া। ওরা ভাবে, ওরা জানে যে দেশের সংস্কৃতি এবং কালচার এবং এটার কোনো কিছু অস্তিত্ব থাকে না, সেই দেশ কিন্তু প্রগতি ধারায়, প্রগতিশীল ধারায় এগিয়ে যেতে পারে না। আপনি জানেন যে কোনো স্বৈরতন্ত্রের পতনও কিন্তু সাংস্কৃতিক বিপ্লব দিয়ে ঘটানো সম্ভব। যে কোনো স্বৈরতন্ত্র শুধু আন্দোলন করে যে পৃথিবীতে বিদায় হয়েছে তা না, সাংস্কৃতিক বিপ্লব, সাংস্কৃতিক আন্দোলনের মধ্য দিয়েও স্বৈরতন্ত্রের পতন হয়েছে। তারা আগামী দিনে স্বৈরতন্ত্রে তারা স্বৈরশাসকে রূপান্তরিত হবে, এই মানসিকতায় এখন থেকে ছায়ানট, উদিসি সহ সাংস্কৃতিক কেন্দ্রগুলোতে আঘাত করছে। কিন্তু হাদির মেসেজটা কি এরকম ছিল? হাদির মেসেজ এটা ছিল না। এটা কিন্তু বললাম না, হাদির মৃত্যুটাকে তারা পুঁজি করছে। সে নিজেই একটা ইনকিলাব মঞ্চ, তার একটা কালচারাল সেন্টার ছিল, সেটা সে সেভাবে তৈরি করতে চেষ্টা করেছিল। তার মেসেজটা তো এরকম ছিল না, কিন্তু তার মৃত্যুটাকে তো ক্যাশ করা হচ্ছে। কারা করছে ক্যাশ? ক্যাশ করছে যারা আজকে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী, যারা স্বাধীনতার বিপক্ষের শক্তি, ৭১-এর শত্রু, তারা এখন নতুন রূপে আপনার এই সকল কাজ করছে। তারা আজকে একদিকে তারেক রহমানের আশাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য এসব করছে, অপরদিকে বাংলাদেশের কৃষ্টি সাংস্কৃতিক সংবাদ মাধ্যমকে তাদের কন্ট্রোলে নেওয়ার জন্য করছে। নাহলে প্রথম আলোর বিরুদ্ধে তো আমি নিজেও প্রথম আলোর বিরুদ্ধে, আমি প্রথম আলোর বিরুদ্ধে মামলা করেছি অনেক আগে, সে মামলা এখনো চলমান। কিন্তু প্রশ্ন হলো, এর অর্থ এই নয় প্রথম আলোকে ভেঙে গুড়িয়ে চুরমার করে দিতে হবে, ডেইলি স্টার চুরমার করে দিতে হবে। এগুলো হলো মেসেজ, মিডিয়াকে মেসেজ দিচ্ছে তোমরা আমাদের কন্ট্রোলে আসো, নিয়ন্ত্রণে আসো, নাহলে যে কোনো সময় আমরা এরকম একটা উসিলা, এরকম একটা মুভ করে আমরা তোমাদের মিডিয়া সেন্টার মানে তছনছ করে দেব। অতীতেও এই চেষ্টা হয়েছে, কিন্তু আসলে কি তা হয়? শেষ পর্যন্ত কি গণমাধ্যমের কণ্ঠরোধ করা যায়? গণমাধ্যমকে চুপ করানো যায়? যাবে না, চেষ্টা করছে, অপচেষ্টা করছে। যেমন উদিসিকে বা ছায়ানট যারা ভাঙছে, কালচারাল সাংস্কৃতিক শিল্পী সহ সাংস্কৃতিক মানুষরা তো রাস্তায় বেরিয়ে আসছে। এটা কি প্রতিবাদ নয়? এইটা একটা বড় রকমের প্রতিবাদ। এত বড় একটা মৌব এবং অশান্তি, অন্যায়, জুলুম, নির্যাতন যারা করেছে এই ৪-৫ দিনের মধ্যে, ২-৩ দিনের মধ্যে, তাদের বিরুদ্ধে কিন্তু সংস্কৃতিজীবীরা বেরিয়ে আসছে। কিন্তু এটা কিন্তু বিশাল একটা প্রতিবাদ। সাংবাদিকরা কিন্তু মানববন্ধনের মতো করে প্রতিবাদ করেছে। নিরাপত্তা নিয়ে যদি বলতে চাই, নিরাপত্তা নিয়ে বলার কি আমি বিরতির আগে সুযোগ পাবো কিনা নিরাপত্তা নিয়ে একটু আলোচনা করার বা আইন শৃঙ্খলা নিয়ে একটু কথা বলার? অবশ্যই একটা বিরতির পর এসে, আমার হাতে সময় নেই, বিরতির পর এসে আমি এই আইন শৃঙ্খলা এবং নির্বাচন নিয়ে, নিরাপত্তা নিয়ে যে বিষয়টি আছে, আমার আলোচকদের কাছ থেকে নিশ্চয়ই সেই প্রশ্নগুলোর উত্তর জানতে চাইব। দর্শক, আর কাবিল নিবেদিত দেশ সন্ধ্যায় আর একটা বিরতি নিয়ে ফিরছি, এক্ষুনি সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন আর কাবিল নিবেদিত দেশ সন্ধ্যা। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। সব উদ্বেগ উৎকণ্ঠা কাটুক, এই বিষয়টি নিয়ে আলোচনা করছি। কতটুকু কাটবে নির্বাচনের আগ পর্যন্ত? আসলেও কি সবকিছু স্বাভাবিক হবে, কিংবা আমরা স্বতঃস্ফূর্তভাবে 2026-এর এই নির্বাচনটিতে অংশগ্রহণ করতে যেতে পারবো কিনা, এ নিয়ে এখন শঙ্কা দেখা দিয়েছে। অনেকের মনের প্রশ্ন, নির্বাচন হবে তো? আমি জনাব আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, আপনি যুক্ত হয়েছেন আমাদের সাথে আবারও। আমি আপনার কাছেই চলে যেতে চাই। প্রথম আলো ডেইলি স্টারে হামলা অগ্নিসংযোগের ঘটনায় সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সরকারের দুর্বলতার কারণে মপতন্ত্র প্রশ্রয় পেয়েছে এবং এটি কঠোর হাতে দমন করা প্রয়োজন বলে জানান তিনি। এ ঘটনায় সরকারের দায়িত্ব সবচেয়ে বেশি ছিল বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, এরকম একটা প্রেডিকশন ইন্টেলিজেন্স রিপোর্টে থাকে, আমরাও জেনেছি সেই ইন্টেলিজেন্স রিপোর্ট, কিন্তু সেটা আমলে নেওয়া হলো না কেন? আপনার কাছে এই প্রশ্নটি থাকলো। এবং শরীফুর যেমন বলছিলেন যে আসলে অনেক কিছুই করা যেত, কিন্তু করা হলো না কেন? আপনার কাছে জানতে চাই আব্দুল ওয়াদুদ ভূঁইয়া। হ্যাঁ, যেহেতু গভর্নমেন্ট রেডারের রিপোর্ট আছে, পাশাপাশি এই মুভটা হওয়ার পরে হামলার কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টা 5 মিনিটের একটা ভাষণ দেন। সেই ভাষণে উনি যা যা বলেছেন তার সাথে এই কর্মগুলোর একটা মিল আছে। তিনি যাদেরকে আশ্বস্ত করার জন্য কিছু কথা বলেছেন যে এটা করবেন না, ওটা করেন না, শান্ত থাকুন, দিস দ্যাট, কর্মগুলো কিন্তু তার পরপরই শুরু হয়েছে। এতে করে একটা মিল আছে এবং এখানে সরকারের
দায় সরকার এড়াতে পারবে না, সরকারের ব্যর্থতা আছে। সরকারের কাছে গোয়েন্দা রিপোর্ট ছিল হাদি মারা যাবে কখন, এটার জন্য অপেক্ষা করছিল একটা মহল। তারা বিভিন্ন জেলার থেকে লোক নিয়ে এসে ঢাকা জড়ো করে রাখছে ওদেরকে কাজে লাগানোর জন্য। যার কারণে যখনই হাদির মৃত্যু সংবাদ পেল, প্রধান উপদেষ্টার ভাষণের পরপরই এই জাতীয় তারা মুভ করলো এবং ত্রাসের রাজত্বই কায়েম করলো। এবং আপনি খেয়াল করবেন, তারা একদিকে বিএনপিকে দায়ী করার চেষ্টা করলো এই ঘটনায়, অথচ এটা তো আন্তর্জাতিক একটা খেলা। এবং হাদিকে যে করবে, এটা তো আগে থেকে আমরা শুনতেছি এটা লিস্ট করা ধরে ধরে একেবারে লিস্ট করা। হাদি প্রথম সারিতে ছিল, হাদিকে কিল করার জন্য যে প্ল্যান ছিল, হাদির পাশেই ওদের লোক ঢুকিয়ে দেওয়া হয়েছিল। এবং আমরা জানি ইতিমধ্যে দেশে প্রথম দিকে আপনার 80 জন কিলার, মানে খুব স্কিল হ্যান্ড কিলার ঢুকেছে। এরপরে আমরা জানি প্রায় 113 জন স্কিল হ্যান্ড কিলার ঢুকেছে। এরা কিন্তু পর্যায়ক্রমে এরকম কিছু হামলা করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচনকে পণ্ড করার জন্য তারা এই পরিকল্পনা নিয়েছে, এবং হাদি তারই লক্ষ্যবস্তু। আর হাদির ইস্যুটাকে ক্যাশ করে তারা যেটা করলো, কারা করলো, এটার জন্য বেনিফিশিয়ারি কারা? আমি ছোট্ট একটা উদাহরণ টেনে বুঝাতে চাইবো, দর্শক বুঝবে কিনা বা আপনারা কিভাবে নেবেন আমি জানি না। হাদির মৃত্যুর পরে, এই সকল তাণ্ডবের পরে, হাদির নাম বিক্রি করে, হাদিকে বিক্রি করে, মৃত হাদিকে বিক্রি করে যারা এইসব কাণ্ড করেছে, তারা কি করলো? তারা একটা ঘোষণা দিল যে ঢাকা 8 আসনে যেহেতু হাদি নাই, হাদির মৃত্যু হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপিকে আমরা এখানে দাঁড় করাবো। তাহলে হাদির অনুপস্থিতিতে বেনিফিশিয়ারি কারা? হাদি থাকতে কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপিকে প্রার্থী করার কথা বলা হলো না? হাদির অবর্তমানে কেন নামটা আসলো? তাহলে এখানে আমরা ধরে নিতে পারি হাদির মৃত্যুর সাথে কারা বেনিফিশিয়ারি, বা কারা হাদিকে মারতে পারে বা মারাতে পারে। কারণ হাদির মৃত্যুর পরে তো একটা প্রার্থীর নাম আসতেছে যে হাদি যেহেতু নাই, আমরা মুখকে দিলাম। এখানেই কিন্তু একটা মাজাজা আছে, সেটা আমাদেরকে ভাবতে হবে, জাতিকে ভাবতে হবে। আর কালচারাল ইনস্টিটিউটগুলো ভেঙে দিয়ে সংবাদপত্রকে আঘাত করে তারা যে নৈরাজ্য এবং রাজত্বই কায়েম করতে চাইছে, সেটা আমি আরেকটা ছোট্ট মন্তব্য যুক্ত করতে চাই নুরুল হক নূরের, এবং আপনার কাছে সেই প্রশ্নটিও থাকবে। সেটা হলো যে তৃতীয় পক্ষকে সুযোগ করে দেওয়ার জন্য একদল বিপদগামী মানুষ প্রথম আলো, ডেইলি স্টার কার্যালয় সহ বেশ কয়েকটি জায়গায় নাশকতা করেছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেছেন, গণমাধ্যমের উপর হামলা গণতন্ত্রের জন্য অশনি সংকেত। অবশ্যই এটা একটা ভালো কথা বলেছেন, কিন্তু এই যে তৃতীয় পক্ষ, এই তৃতীয় পক্ষটি কাকে তিনি বলতে চাইলেন বলে মনে হয়? আপনাদের বিশ্লেষণ কি বলছে? তৃতীয় পক্ষ বলতে আমরা এখানে মনে করছি যারা প্রতিক্রিয়াশীল গোষ্ঠী, পাশাপাশি তাদের সাথে যারা আতাত আছে, পতিত সরকার। আমরা এই ঘটনার সাথে পতিত সরকারের, তাদেরকে আমরা কেন ভুলে যাচ্ছি? ফ্যাসিস্ট সরকারটাকে কেন আমরা ভুলে যাচ্ছি? ফ্যাসিস্ট সরকার কিন্তু এই দেশে তাণ্ডব পরিচালনাকারীদের সাথে আতাত আছে। কারণ দুইটা পক্ষেরই লক্ষ্য এখন এক, ইলেকশনটা থামাও। সেই হিসেবে পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের সম্পর্ক থাকাটা, সীমান্তের ওপারের কোনো শক্তির সম্পর্ক থাকা অস্বাভাবিক না, বা ইউরোপ বা পশ্চিমাদেরকেও সম্পৃক্ত থাকা উড়িয়ে দেওয়া যায় না। তো সেই হিসাবে এই যে নূর যা বলেছে, সেখানে তৃতীয় পক্ষ বলতে যদি ইলেকশন বর্জন করে দেওয়া যায়, ফন্ড করে দেওয়া যায়, বন্ধ করে দেওয়া যায়, তাহলে কিন্তু স্লোলি গ্র্যাজুয়ালি তৃতীয় পক্ষের উত্থান ঘটতে পারে। ওকে, ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ জনাব আব্দুল ওয়াদুদ ভূঁইয়া। আমি এখান থেকেই শুরু করতে চাই। শরীফুজ্জামান শরীফ, সময় তো খুব বেশি থাকে না আমার হাতে, তারপরও জানতে চাই যাতে করে তাদেরকে একটা সুবিধা করে দেয়া যায় এই তৃতীয় পক্ষকে, এবং পতিত সরকার, ফ্যাসিস্ট যে সরকারটা দেশের পাশেই অবস্থান করছে, তাদেরকে কি আমরা ভুলে যাচ্ছি? আমরা কি তাদের মদদে যে আরেকটা শক্তি গজিয়ে উঠছে না, সেটা কি একেবারে আমরা হেলাই ফেলাই উড়িয়ে দিতে পারি? ধন্যবাদ। আমি আগে বলেছিলাম যে সরকারের একটা ব্যর্থতা আছে, কোথাও কোথাও সরকারের একটা নীরবতাও আছে। উদীচীর নাম বলা হয়েছে, কিন্তু উদীচীর আক্রমণ হয়েছে পরদিন সন্ধ্যাবেলায়। তো আগের রাতে
প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, কিন্তু এই সময়ের মধ্যে উদীচিতে কোনো নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি। ওপেন ছিল, গিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। নিশ্চিত করে বলা যায় যে সরকারের ইন্ধন ছিল, সরকার চেয়েছে এখানে আগুন জ্বালানো হোক। ছায়ানটে একই ঘটনা। প্রথম আলোতে আগুন দেওয়ার পর তারা কিন্তু ওই কাজ শেষ করে তারপরে ডেইলি স্টারে এসেছে, হেঁটে এসেছে। সেখানে আইন শৃঙ্খলা বাহিনী ছিল, সেনাবাহিনী পর্যন্ত ছিল। আমরা গতকালকে দেখলাম নোয়াখালীতে হান্নান মাসুদকে কে হুমকি দিয়েছে, সোশ্যাল মিডিয়ায় তাকে সঙ্গে সঙ্গে আজকে গ্রেপ্তার করা হয়েছে। এটা খুবই ভালো কাজ করেছে, কিন্তু ভালো কাজটা হান্নান মাসুদের ওই জায়গায় হলো কেন, কেন ঢাকায় হলো না, প্রশ্নটা আমার। আপনি যেটা জানতে চেয়েছেন, আমি দেখতে পাচ্ছি এইখানে ভাগাভাগিটা আছে। জামাতের তাহের সাহেব কুমিল্লায় গিয়ে যখন বলেন যে মুজিব ভাইয়ের ভোটাররা এবার যেহেতু মুজিব ভাই নাই, ভোটটা আমাকে দিয়েন, মুজিব ভাই আসলে তাকে দিয়েন। আপনি এখানে এসে ফ্যাসিস্টের কথা বলছেন, আর এলাকায় গিয়ে আওয়ামী লীগের ভোট কিভাবে আপনার দিকে নেবে সেটা চেষ্টা করছেন। আপনি এখানে এসে একে তাকে ফ্যাসিবাদের দোসর বানাচ্ছেন, কিন্তু আমি ডামির নির্বাচনে অংশগ্রহণকারী মেজর আক্তারকে যখন আপনি দলে নিয়ে যান, তখন এই বিষয়ে কথা বলার কোনো নৈতিক অধিকার আপনার থাকে না। কিন্তু আমাদের এখানে দুষ্ট রাজনীতি আর আমাদের একটা জনসমষ্টির মধ্যে একটা বিরাট সংখ্যক অন্ধ আমরা তৈরি করেছি। যেটা আপনাকে আমি বললাম যে যারা এসে ডেইলি স্টারে আগুন দিচ্ছে তাকে জিজ্ঞেস করবেন যে ডেইলি স্টারের কোন রিপোর্টটা আপনি পড়েছেন যেখানে দিল্লির স্বার্থ রক্ষা করেছে। আমি 99% লোক এটা বলতে পারবে না। অসংখ্য ধন্যবাদ শরীফুজ্জামান শরীফ। আজকে সময় একেবারেই নাই, আমাকে শেষ করতে হবে। জনাব আব্দুল ওয়াদুদ ভূঁইয়া এবং শরীফুজ্জামান শরীফ, দুজনকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করতে চাই। আর দর্শক, এতক্ষণ যারা ছিলেন আর কাবিল নিবেদিতদের সন্ধ্যার সাথে, আপনাদেরও ধন্যবাদ।